উদ্দালককে জব্দ করে নিজের বাড়িতেই থাকার ব্যবস্থা করলো কোজাগরি। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় কোজাগরি তো সবাইকে নিয়ে খেতে গেছে। অনেকক্ষণ ধরে গাবলু, ফকির এরা সবাই দাঁড়িয়ে রয়েছে আর বলে, কাকিমা বলছি আমরা কি পাশের ঘরটাতে যাব নাকি এখানেই বসবো? তখনই কোজাগরি বলে, কেন তোরা পাশের ঘরে যাবি কেন? তোরা কি লাট সাহেব নাকি? এখানেই বসবি। তখনই গাবলু বলে, না মানে তোমরা তো এখানে সবাই ফ্যামিলি মেম্বাররা বসেছো, সেজন্যই বললাম আর কি, এছাড়া আর কিছুই নয়। তখন আসমান বলে, তাতে কি হয়েছে? তোরা কি ভাবছিস নিজেদেরকে গরিব তাই? আমরাও গরিব রে, আমরাও বস্তি থেকে উঠে এসেছি, কিন্তু কি করব বল, আমরাও তো মানুষ, তাই আমরা সবার সাথে মিলেমিশে থাকতে পারি। যারা পারে না তাদের ব্যাপারটা পুরোপুরি অন্যরকম, কিন্তু আমি তো পারি, ব্যাস আমার কাছে এটুকুই। আর শোন, নিজেকে কখনো তাচ্ছিল্য করবি না। মনে রাখবি জীবনের সুযোগ সবাই পায় না, কিছু কিছু মানুষের সুযোগ আসে আর তারা ঠিক সময় ঠিক কাজটাই করে দেখায়। এর মধ্যেই কোজাগরি বলে, তুমি একদম ঠিক কথাই বলেছ আসমান, তোমার কথা শুনে মনের জোর পাই, ভালো লাগে। এর মধ্যেই ম্যাডামকে জিজ্ঞেস করে, ওয়েটার কি খাবার দেবো ম্যাডাম? তখনই কোজাগরি বলে, কি আছে আপনাদের কাছে? চাইনিজ আছে, ভালো, আজকে তাহলে আমরা সবাই মিলে চাইনিজ খাবো। তখনই জিজ্ঞেস করে আসমানের বাবাকে, দাদা আপনি চাইনিজ খান তো? তখনই আসমানের বাবা বলে, হ্যাঁ হ্যাঁ আমরা সব খাবারই খাই। আর এর মধ্যেই আসমানের মা তখন বলে, জানেন দিদি, আমি না চাইনিজ খেতে ভালোবাসি, কিন্তু আমার থেকেও আরেকজন বেশি ভালোবাসে, সেটা হলো আসমানের বাবা। বিয়ের পরে ওই কিছুদিন পরেই আর কি আমরা ধর্মতলায় এসেছিলাম কিছু একটা কাজের জন্য, তখন উনি আমাকে খাইয়েছিল, সেই যে খেয়েছি, তারপরে আর খুব একটা বাইরের খাবার খাওয়া হয় না। কথাটা শোনার পরে আসমানের খুব খারাপ লাগে আর বলে, কি বলছো মা, তুমি তারপর থেকে আর কোনোদিনও রেস্টুরেন্টে চাইনিজ খাওনি? কি বলছো, এটা হতে পারে? মানে আমি তো জানিই না, আমার না নিজেকে তোমাদের ছেলে হিসেবে পরিচয় দিতে খুব লজ্জা লাগছে। ভাগ্যিস তোতা তুমি আমার জীবনে এসেছিলে, না হলে তো আমি মা বাবাকে ঠিক চিনতেই পারতাম না। আজ কতই না অচেনা লাগছে নিজেকে, নিজের ওপরেই রাগ হচ্ছে আর ভাবছি আমি এদের ছেলে হয়ে কি করলাম। জানতেই পারিনি আমার বাবা মা কোনটা খেতে ভালোবাসে, আর কোনোদিন নিয়ে গিয়ে খাওয়াও নি, এটাও তো ভাবতেই পারছি না। বিধানবাবু বলে, তাতে কি হয়েছে আসমান, দিন কি ফুরিয়ে গেছে? না, বরং দিন আসছে। তুই এসব নিয়ে একদম দুঃখ কষ্ট পাবি না, বরং এটা মনে রাখ যে আমরা সবাই এখন একসাথে হয়েছি, এর থেকে ভালো আর কী বা হতে পারে। আমরা সবাই অনেক মজা করব, অনেক হই হুল্লোড় করবো, ব্যাস এটাই, এভাবেই জীবনটা কেটে যাবে। তোতা বলে, মা বাবা তোমরা কিচ্ছু চিন্তা করো না, আসমানের কালকে চাকরির খবরটা বেরোক না, তারপরে আমাদের জীবনটা দেখোই না কিভাবে বদলে যায়। আর আমিও তো চাকরির চেষ্টা করছি, একটা না একটা পেয়েই যাব। তখনই কাকাবাবু বলে, শোনো কালকে কিন্তু আমি খাওয়াবো, হ্যাঁ, কথাটা যেন মনে থাকে, কোনোভাবেই ভুললে কিন্তু চলবে না, কারণ কালকে আমার আসমানের রেজাল্ট বেরোবে আর আমি জানি ও পাশ করবে, ও চাকরিটাও পাবে। এর মধ্যেই আসমান বলে, আমি জানি হয়তো আমাকে অধ্যাপক হিসেবে দেখে আবারও তো তার বাবা খুব একটা মানে খুশি হবে না, আপত্তি করবে। তোতা বলে, সে তো বাবা আপত্তি করে, তুমি এসব নিয়ে ভেবো না তো, একদম এসব নিয়ে ভাববে না। আসমান তখন বলে, সত্যি কথা বলতে গেলে এইসব নিয়ে আমি ভাবতে চাইও না, কিন্তু মাঝে মধ্যে মনে হয় উনি আমাকে চিনতে পারেনি, আবার চিনলেও সবার সামনে স্বীকার করতে চায় না। উনি জানেন আমার মতন বয়সী একটা ছেলে এত সুন্দর রেজাল্ট করেছে, তার ভবিষ্যৎ অনেক ভালোই হওয়া উচিত, কিন্তু উনি সেটা মানতে পারে না। কেন জানি না মনে হয় উনি যেন আমার শত্রু হয়ে গেছে, মানে আমার সেটাই মনে হয়। আসমানের কথা শুনে কোজাগরি বলে, যে যাই ভাবুক না কেন, তুমি তোমার সিদ্ধান্ত থেকে কখনোই সরবে না, তাহলে দেখতে পারবে তুমি একদিন তোমার লক্ষ্যে ঠিক স্থির থাকবে। আর এর মধ্যেই তখন আসমানের বাবা বলে, সত্যি কথা ম্যাডাম, আপনার কাছে আমি ঋণী হয়ে থাকবো, কারণ আপনার সাথে আলাপ হওয়ার পর থেকেই আমার ছেলের জীবনটা খুব তাড়াতাড়ি বদলে গেছে, আর সেই বদলানোটা খুব ভালো। তো এটা তো অস্বীকার করার কোনো জায়গাই নেই যে আমার ছেলে কিন্তু আপনার হাতে পড়েই বদলেছে। তখনই কোজাগরি বলে, না না, এটা ভুল কথা, আসমানের ইচ্ছে শক্তি ছিল তাই ও বদলেছে, কারণ আমি যত যাই বলি না কেন, ওর যদি ইচ্ছে না থাকতো তাহলে ওকে আমি বদলাতে পারতাম না, সেটা কোনোভাবেই সম্ভব ছিল না। মানে বুঝতে পারছেন তো আমি কি বলছি? আর তার মধ্যেই তখনই আসমানের বাবা বলে, তা তো ঠিকই বলেছেন, কিন্তু আপনার অবদানটা আমি জীবনে কোনো দিন ভুলতে পারবো না। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে রওনা দেয়। অনেকটা রাত হয়ে গেছে। এরপর বাড়ির বেল বেজে ওঠে। তখনই অনুশ্রী দরজাটা খুলে দেয় আর বলে, বৌদি ভাই তুমি এসেছো, তোমার জন্য খুবই চিন্তা করছিলাম, যাক তুমি এসেছো, খুব ভালো হয়েছে। কোজাগরি বলে, কেন আমার জন্য চিন্তা করছিলে কেন?
আমি তো ঠিক চলেই আসতাম, আর কোথায় বা যাবো বলো। তখনই উদ্দালক বলে, তোমার কাছে ফোন ছিল না? কোজাগরি বলে, হ্যাঁ ফোন ছিল, আসলে তোতাদেরকে নামিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। অনুশ্রী বলে, তোতাদের বাড়িতে গিয়েছিলে বৌদি? আর তখনই কোজাগরি বলে, না না না, আমি ওদের বাড়িতে যাইনি, আসলে আমি তো দোকানের ছেলেগুলোকে নেমন্তন্ন করেছিলাম, তো ভাবলাম আমারই এখানে ঠিকমতো নেমন্তন্ন নেই, ওরা আর কি খাবে, সেই জন্য ওদেরকে নিয়ে তোতাদেরকে নিয়ে আমরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে গেছিলাম, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম, গল্প আড্ডা জমিয়ে হলো, তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। আর বাড়িতে আসার আগে তোতাদেরকে নামিয়ে তবেই আসলাম, তাই একটু লেট হয়েছে। এর মধ্যেই ঠাম্মি তখন বলে, সত্যি আমার আর কিছু বলার নেই। টিটো বলে, তুমি তো কোনো দায়িত্ব কর্তব্য পালনই করলে না। হ্যাঁ, টিনটিনের ওই দুধ দিয়ে হাত ধোয়ানোর একটা রিচুয়ালস ছিল, কই তখন তো তুমি ছিলে না, সবটাই ঠাম্মা করলো। এরপর কোজাগরি বলে, আমি তো জানি তো ঠাম্মা করবে, কারোর জন্য কিছু থেমে থাকে না, সেটা কি আমি জানি না? এই তো খুব সুন্দরভাবে মা পালন করে দিয়েছে দায়িত্ব, আর তো কোনো অসুবিধা নেই। এর মধ্যেই ঠাম্মি বলে, জানিস তো বুড়ো, তোকে আমি সেদিন বলছিলাম না, আজকেও আমি বলছি, আমাদের বাড়িতে এই সমস্ত এই খামখেয়ালিপনা, দেরি করে বাড়িতে ঢোকা, এসব চলবে না, এগুলো আমি মেনে নিতে পারি না। তার মধ্যেই কোজাগরি বলে, মা ডিরেক্ট বলুন না যে আপনি আমাকে বাড়িতে থাকতে দিতে চাইছেন না, এই সমস্ত হেয়ালি করে বলার কি আছে, আমার এখন যথেষ্ট বয়স হয়েছে, আমি বুঝতে পারছি যে আপনি কি মানে কথাটা বলতে চাইছেন। এর মধ্যেই উদ্দালক বলে, কথাটা তো ভুল কিছু বলেনি, কথাটা কি ভুল কিছু বলেছে কোজাগরি? এর মধ্যেই তখন ঋত্বিক বলে, এই বাড়িতে যে কি হয়েছে, সবাই মিলে বৌদিভাইয়ের সাথে তোমরা এত খারাপ ব্যবহার করছো না, সে আর বলার কথা না। দাদাভাই, এখন তো আমি প্রায় দিনই দেখি তুমি বৌদিভাইয়ের ওপরে ভীষণ রেগে থাকো, বৌদিভাই যদি কিছু করে ফেলেছে, পান থেকে চুন খসলেই ব্যাস, বাপরে বাপ, এত চিৎকার চেঁচামেচি যে আর সহ্য করা যায় না। অনুশ্রী বলে, আমারও সেটাই মনে হচ্ছে ঋত্বিক, বৌদিভাইয়ের সাথে সাথে মনে হচ্ছে আমাদেরও এই বাড়ির সাথে সম্পর্ক না রাখতেই হবে, কারণ যা ব্যবহার করছে সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আর তখন ঠাম্মি বলে, শোন অনুশ্রী, তোকে না এসবের মধ্যে ঢুকতে হবে না, এটা তো আমাদের পারিবারিক ব্যাপার, এই ব্যাপারটাকে না হয় আমাদেরকেই সামলাতে হবে, সেটাই বরং ভালো হবে। অনুশ্রী তখন বলে, মা তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো, হয়তো তুমি সেটা বুঝতে পারছো না, কিন্তু এটাই ঠিক, করো না এই বাড়াবাড়িগুলো, এগুলো মেনে নেওয়া যায় না। আর একটা কথা আছে জানো তো, তুমি আজকে বৌদিভাইয়ের সাথে এরকম ব্যবহার করছো, এরপর যদি তোমার কোনো একটা দিন আসে যেদিন তোমাকে কেউ দেখবে না, সেদিন কিন্তু তুমি এই বৌদিভাইকেই মিস করবে। কোজাগরি বলে, থাক না অনুশ্রী, এসব কথা বলে কি হবে, এটা তো আমার বাড়ি, আমি এখানে থাকতেই পারি, কারণ উদ্দালক বসু একটা সময় আমার দায়িত্ব নিয়েছিল, হ্যাঁ আমি সেই দায়িত্ব ওনাকে পালন করতে দিই না ঠিকই, কিন্তু বাড়িটা তো আমারও, এতগুলো বছর, এতগুলো দিন, এতগুলো মিনিট, সেকেন্ড, ঘন্টা আমি এই বাড়িতে কাটিয়েছি, তো এই বাড়িটা আমারও কিছুটা অংশ আছে, তাই না মা? এরপর ঠাম্মি আর কিছু বলতে পারে না। আর টিটো তখন বলে, সত্যি মায়ের এই বাড়াবাড়িগুলো না আর মেনে নেওয়া যায় না। এর মধ্যে অনুশ্রী বলে, এই শোন টিটো, তুইও না কিছু কম না, তুইও অনেক কথা বলিস তোর মাকে, একটু মুখ সামলে কথা বল, বুঝেছিস, এই অন্যায়গুলো আর করিস না।